ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ যোদ্ধা হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উন্মুক্ত তলোয়ারের সামনে হাঁটু গেড়ে বসতে বাধ্য হয়েছিল তৎকালীন পৃথিবীর সুপার পাওয়ার পারস্য ও রোমান সাম্রাজ্য। রণাঙ্গনে খালিদের উপস্থিতি যে কোনো মুহূর্তে বদলে দিতে পারত যুদ্ধের পরিস্থিতি ও ফলাফল। সামরিক বিচক্ষণতা, রণকৌশল, শক্তি, সাহস, গতি ও ক্ষিপ্রতা সবকিছু মিলে তিনি ছিলেন এক অপরাজেয় যোদ্ধা। স্বয়ং আল্লাহর রসুল তার উপাধি দিয়েছিলেন সাইফুল্লাহ, অর্থাৎ আল্লাহর তলোয়ার। পাকিস্তানের প্রখ্যাত সামরিক গবেষক AI আকরাম রচিত সোর্ড অব আল্লাহ বই অনুসারে মহাবীর খালিদের জীবন কাহিনী আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি। খালিদ ও দীর্ঘকায় বালকটি একে অপরকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে থাকে। তারা একে অপরের উপর সতর্ক দৃষ্টি রেখে আক্রমণের সুযোগের অপেক্ষায় একটি বৃত্তের মধ্যে ধীরে ধীরে ঘুরছে। সেই সঙ্গে তারা প্রতিপক্ষের সম্ভাব্য কৌশল সম্পর্কেও সতর্ক। তাদের চোখে মুখে শত্রুতার ছাপের পরিবর্তে আছে বিজয়ের দৃঢ় সংকল্প, যদিও এটা কৌতুকোদ্দীপক বৈরিতা ছাড়া আর কিছুই নয়। খালিদের প্রতিপক্ষ বালকটি হচ্ছে বাঁ হাতি, তাই খালিদকে অধিকতর সতর্ক থাকতে হচ্ছে। কেননা বাঁ হাতিরা যুদ্ধে প্রতিপক্ষের উপর সবসময় একটা বিশেষ সুবিধা ভোগ করে। কুস্তি আরব বালকদের একটি প্রিয় খেলা, আর তারা প্রায়ই একে অপরের সাথে কুস্তি লড়ত। এই লড়াইয়ে কোনো হিংসা বা বিদ্বেষ কাজ করত না। এটা খেলা ছাড়া আর কিছুই নয়। আরবের পৌরুষের প্রতীক হিসেবে প্রতিটি বালককে কুস্তি শেখানো হতো। এই বালক দুটি ছিল সবচেয়ে শক্তিশালী আর তাদের সমবয়সীদের মধ্যে নেতা। কাজেই বলতে গেলে এই লড়াইটি ছিল হেভিওয়েট খেতাবের প্রতিদ্বন্দ্বিতার মতোই। তারা একে অপরের যথার্থ প্রতিদ্বন্দ্বী। তাদের বয়সও প্রায় সমান, সবেমাত্র এক যুগ পেরিয়েছে। তারা দুজনই লম্বা আর হালকা গড়নের। তাদের শরীরে সূর্যরশ্মির বিকিরণ হলে কাঁধ ও বাহুর নবগঠিত ও স্ফীত পেশিগুলো স্পষ্ট হয়ে ওঠে। দীর্ঘকায় বালকটি খালিদের চেয়ে সম্ভবত 1 ইঞ্চি লম্বা। তাদের দুজনের মুখের গড়নে এতটাই মিল ছিল যে তাদের একজনকে আরেকজন বলে অনেক সময়ই ভুল হতো। কুস্তি শুরু হলে খালিদ দীর্ঘকায় বালকটিকে শূন্যে তুলে নিক্ষেপ করে। পতনটি ছিল মারাত্মক। ফলে দীর্ঘকায় বালকটির পায়ের একটি হাড় ভেঙে দুমড়ে মুচড়ে যায়। আহত বালকটি মাটিতে স্থির হয়ে পড়ে থাকে, আর খালিদ নিজেও ভীতু দৃষ্টিতে তার বন্ধু প্রতিম ভাগিনার ভাঙা পায়ের দিকে তাকিয়ে থাকে। উল্লেখ্য যে বালকটির মা হান্তামা বিনতে হাশিম বিন আল মুগিরা সম্পর্কে খালিদের চাচাতো বোন। সেই অনুযায়ী তার প্রতিপক্ষ বালকটি ছিল তারই ভাগিনা। সময়ের ব্যবধানে দীর্ঘকায় বালকটির পায়ের আঘাত সেরে ওঠে এবং সে পুনরায় পূর্বের শক্তি ফিরে পায়। সে আবার কুস্তিতে অংশ নিয়ে সেরা কুস্তিগীরদের একজন হিসেবে পরিচিতি লাভ করে। আর এই বালক দুটির বন্ধুত্ব অটুট থাকে। তারা উভয়ই ছিল বুদ্ধিমান, শক্তিশালী আর গতিময়, কিন্তু তাদের মধ্যে অভাব ছিল ধৈর্য আর কৌশলের। তাই তাদের মধ্যকার যে কোনো প্রতিদ্বন্দ্বিতাই হতো দীর্ঘস্থায়ী। আমাদেরকে এই দীর্ঘকায় বালকটির কথা মনে রাখতে হবে, কেননা সে খালিদের ভবিষ্যৎ জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। বালকটি ছিল আল খাত্তাবের পুত্র, আর তার নাম ছিল ওমর। কোরাইশ বংশের অভিজাত পরিবারগুলোর প্রথামাফিক জন্মের পরপরই খালিদকে তার মায়ের কাছ থেকে সরিয়ে মরুভূমির একটি বেদুইন পরিবারে পাঠানো হয়। তাকে লালন পালনের জন্য একজন দুধ মাতা ঠিক করা হয়। মরুভূমির শুষ্ক, মুক্ত ও নির্ভেজাল বাতাসের মধ্যে খালিদ সুন্দর ও সাবলীল স্বাস্থ্যের অধিকারী হয়ে বেড়ে উঠতে থাকে। পরবর্তী জীবনে সে যে অসাধারণ শক্তিশালী ও সুদৃঢ় দেহের অধিকারী হয়েছিল, তার গোড়াপত্তন হয় এই বেদুইন পরিবারের জীবনের মুক্ত পরিবেশেই। মরু জীবনের সঙ্গে খালিদের স্বভাবেরও যেন ছিল অনেক মিল, তাই এই পরিবেশকে সে অত্যন্ত আপন করে নিয়েছিল। শিশুকাল থেকে 5-6 বছর বয়স পর্যন্ত সে এই মরুবাসী আরব পরিবারেই কাটানোর পর মক্কায় পিতামাতার নিকট ফিরে আসে। বাল্যকালে খালিদ একবার গুটি বসন্তে আক্রান্ত হয়। মুখে কয়েকটি দাগ ছাড়া অবশ্য এই বসন্তে তার তেমন কোনো ক্ষতি হয়নি। খালিদের চেহারা ছিল অত্যন্ত তেজোদীপ্ত ও সুদর্শন। তার সৌন্দর্য শুধু আরব সুন্দরীদেরই চিত্তদাহের কারণ ছিল না, এমনকি মাঝে মাঝে তাকেও ঝামেলায় ফেলে দিত। বসন্তের দাগের ফলে তার এই সৌন্দর্যের কোনো ক্ষতি হয়নি।
বালক খালিদ কৈশোরে পদার্পণ করেই গৌরবের সাথে উপলব্ধি করে যে সে একজন গোত্র প্রধানের সন্তান। খালিদের পিতা আল ওয়ালিদ ছিল কুরাইশদের মধ্যে সবচেয়ে অভিজাত গোত্র বনি মখজুমের প্রধান এবং মক্কায় সে আল ওয়ালিদ অর্থাৎ অদ্বিতীয় এই উপাধিতে পরিচিত ছিল। দুধ মাতার নিকট থেকে ফিরে আসার পর স্বয়ং পিতা ওয়ালিদ পুত্র খালিদের দেখাশোনার দায়িত্ব গ্রহণ করে। সে যথাসম্ভব চেষ্টা করেছিল পুত্রের মাঝে সাহসিকতা, সামরিক দক্ষতা, শক্তিমত্তা ও মহানুভবতার মতো আরবীয় পৌরুষের সকল প্রকার গুণের সমাবেশ ঘটানোর। বলা বাহুল্য, তার সেই প্রচেষ্টা অভূতভাবে সফল হয়েছিল। মক্কার কুরাইশগণ নিজেদের গোত্রগুলোর মধ্যে বিভিন্ন সুযোগ সুবিধা ও দায় দায়িত্ব বন্টন করে নিয়েছিল। কুরাইশদের মধ্যে বনি হাশিম, বনি আব্দুদ্দার এবং বনি মাখজুম এই তিনটি প্রধান গোত্র ছিল। যুদ্ধ বিগ্রহ সম্পর্কিত দায়িত্ব ছিল বনি মাখজুমের উপর। এই গোত্রের লোকেরা কুরাইশদের জন্য যুদ্ধের ঘোড়া জন্মাতো আর প্রশিক্ষণ দিত। তারা বিভিন্ন অভিযানের আয়োজন করত এবং প্রায়ই যুদ্ধযাত্রী কুরাইশ বাহিনী দলগুলোর নেতৃত্ব দিত। বনি মাখজুমের এই সামাজিক অবস্থান ও পরিবেশের মধ্যেই খালিদ বড় হয়েছিল। বালক অবস্থায় খালিদকে ঘোড়ায় চড়া শেখানো হয়। বনি মখজুমি হিসেবে তার ঘোড়া চালনায় দক্ষতা অর্জন ছিল অপরিহার্য এবং সে খুব দ্রুতই সেটা অর্জন করতে সক্ষম হয়। কিন্তু তাকে শুধু প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া চালানোতে দক্ষ হলেই চলবে না, বরং তাকে চালাতে জানতে হবে যে কোনো ঘোড়া এবং লাগামহীন পুরুষ অশ্বশাবককে প্রশিক্ষণ দিয়ে করতে হবে যুদ্ধের উপযোগী অনুগত। বনি মখজুম গোত্রের লোকেরা ছিল আরবদের মধ্যে অশ্বচালনায় উত্তম, আর খালিদও গড়ে উঠেছিল বনি মখজুমের লোকদের মধ্যে উত্তম অশ্বচালক হিসেবে। আরবীয় যুদ্ধ ব্যবস্থায় ঘোড়া ও ওট ছিল খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রাণী। তাই কেউ শুধু অশ্বচালনা জানলেই একজন ভালো চালক হিসেবে দাবি করতে পারত না। ভালো চালক হতে হলে তাকে সমানভাবে ওটও চালাতে জানতে হবে। সাধারণত ঘোড়া ব্যবহার করা হতো যুদ্ধের সময় আর ওট দীর্ঘ যাত্রার সময়। অশ্বচালনার পাশাপাশি খালিদ যুদ্ধবিদ্যায়ও পারদর্শিতা লাভ করে। সে বর্শা, বল্লম, তীর ও তরবারি সহ সব অস্ত্র ব্যবহারেই দক্ষতা অর্জন করে। সে ঘোড়ার পিঠে আরোহণ করে এবং একই সাথে পায়ে ভর করে যুদ্ধ পরিচালনায় পারদর্শী হয়ে ওঠে। সব ধরনের অস্ত্র ব্যবহারে দক্ষতা অর্জন করলেও ঘোড়ার পিঠে চড়ে আক্রমণ রচনায় বল্লমের ব্যবহারে তার দক্ষতা ছিল যেন আল্লাহর প্রদত্ত। অনুরূপ আল্লাহর প্রদত্ত দক্ষতা ছিল দ্বন্দ্বযুদ্ধে এবং তরবারির ব্যবহারেও, অশ্বারোহণ করেই হোক বা পায়ে চড়েই হোক। তরবারি তৎকালীন আরবদের নিকট বীর ধর্মের অস্ত্র হিসেবে বিবেচিত হতো। তরবারি আরবদের নিকট বীর ধর্মের অস্ত্র হিসেবে বিবেচিত। তরবারি যুদ্ধে অস্তিত্ব রক্ষার ব্যাপারটি নির্ভর করে শক্তি ও দক্ষতার উপর। এ দুটির অভাব থাকলে প্রতিপক্ষ থেকে দূরত্ব রক্ষা করেও টিকে থাকা সম্ভব হতো না। তরবারি ছিল সেই সময়ে সবচেয়ে নির্ভরযোগ্য অস্ত্র। তো যৌবনে পৌঁছার সাথে সাথে খালিদের উচ্চতা বৃদ্ধি পেয়ে 6 ফুট অতিক্রম করে। তার কাঁধ ছিল চওড়া, সিনা স্ফীত, আর তার হালকা খেলোয়াড়ি শরীরের পেশিগুলো শক্তিশালী হয়ে ওঠে। মুখমণ্ডলে সমাবেশ ঘটে ঘন চাপ চাপ দাড়ির। সুদর্শন চেহারা, তীক্ষ্ণ ব্যক্তিত্ব, অশ্বচালনায় পারদর্শিতা ও অস্ত্র ব্যবহারে দক্ষতার কারণে শীঘ্রই সে মক্কায় অত্যন্ত জনপ্রিয় ও শ্রদ্ধেয় ব্যক্তিত্বে পরিণত হয়। কুস্তিতেও সে চূড়ান্ত উৎকর্ষ ও অপরিসীম শক্তির সমন্বয়ে সফলতার শীর্ষে আরোহণ করে। পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে আরবীয় পিতারা অনেকগুলো বিয়ে করত। খালিদের পিতা আল ওয়ালিদের ছিল 6 জন ভাই। আরও বেশি অবশ্য হতে পারে, তবে এই 6 জনের তথ্য ইতিহাসে পাওয়া গেছে। আর আমাদের জানা মতে আল ওয়ালিদের 5 পুত্র এবং 2 কন্যা ছিল। পুত্রগণ ছিলেন খালিদ, ওয়ালিদ, যার নাম অবশ্য পিতার নামেই রাখা হয়েছিল, হিশাম, ওমারা এবং আব্দ শামস। আর কন্যারা ছিলেন ফাখতা ও ফাতিমা। খালিদের পিতা আল ওয়ালিদ ছিল একজন বিত্তশালী ব্যক্তি, তাই খালিদকে জীবিকার জন্য কাজ করতে হতো না। ফলে সে অশ্বচালনা ও যুদ্ধবিদ্যার চর্চায় মনোনিবেশ করতে পারত। সম্পদশালী পরিবারে জন্মগ্রহণ করার কারণে খালিদ মিতব্যয়িতাকে অবজ্ঞা করত এবং মুক্ত হস্তে সাহায্য করার মহানুভবতার জন্য সে ছিল বিখ্যাত। তবে এসব কারণে অবশ্য একসময় তাকে নিদারুণ আর্থিক সংকটে পড়তে হয়েছিল।
কোরাইশরা ছিল অত্যন্ত গণতান্ত্রিক চেতনা সম্পন্ন। ফলে উপার্জনের জন্যই হোক বা সমাজের একজন স্বতন্ত্র সক্রিয় সদস্য হিসেবেই হোক, প্রত্যেককেই কিছু না কিছু একটা করতে হতো। খালিদের পিতা আল ওয়ালিদ বিত্তশালী এবং তার অধীনে অনেক কর্মচারী থাকা সত্ত্বেও সে নিজেও কাজ করত। অবসর সময়ে সে কামারের কাজ করত এবং নিজের গোত্রের লোকদের জন্য পশু জবাই করত। সে ব্যবসাও করত এবং অন্যান্য গোত্রের সাথে পার্শ্ববর্তী দেশে ব্যবসায়ী দল পাঠাতো। খালিদ নিজেও একাধিকবার এই ব্যবসায়ী দলের সাথে সিরিয়া গমন করে এবং রোমে